আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। শিক্ষার্থীরা, আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একেবারে শেষ যে পাঠটি আছে সেটি নিয়ে আলোচনা করব। এবং আজকের এই পাঠটিকে আমরা বলেছি দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইফ কি। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সবার প্রতি আমন্ত্রণ জানাচ্ছি সাবস্ক্রাইব করে নিতে। শিক্ষার্থীরা, আমরা বৈচিত্র্যময় পৃথিবীতে এরকম বৈচিত্র্যময় জীবজগৎ দেখে থাকি। আসলে তোমরা কি বলতে পারো যে এটি কোন ধরনের বৈচিত্র্য? নিশ্চয়ই অনেকের ধারণা রয়েছে যে আসলে এগুলোকে আমরা বলছি হলো প্রজাতিগত বৈচিত্র্য। কিন্তু একটি প্রজাতির ভেতরে কি থাকে? এখানে অনেক ধরনের প্রজাতির প্রাণী রয়েছে, অনেক ধরনের প্রজাতির উদ্ভিদও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা বলছি হলো প্রাণী বৈচিত্র্য অথবা জীব বৈচিত্র্য। কিন্তু এই জীব বৈচিত্র্য কেন তৈরি হয়, কি কারণে তৈরি হয়, সেটি কি আমরা জানি? আমরা এখানেও দেখতে পাচ্ছি যে একটি কর্ন বা এই কর্নের ভেতরেও একই প্রজাতি, কিন্তু তার ভেতরেও কি তৈরি হয়েছে? রঙের বৈচিত্র্য, তার ভেতরে একটা ভেরিয়েশন আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে অনেকগুলো বেবিকে দেখতে পাচ্ছি। এদের মধ্যে কারো চুলের রং হচ্ছে বাদামি, আবার কারো চুলের রং হচ্ছে কি কালো রঙের। তাহলে আমরা একই প্রজাতি, একই মানুষ, কিন্তু আমাদের চুলের রং, চোখের বর্ণ, কেন এগুলোর মধ্যে কেন এই পার্থক্য তৈরি হয়? এগুলো আমরা বলছি যে কোন ধরনের বৈচিত্র্য বিরাজমান এবং কেন, এগুলোকে বলেছি আমরা জিনগত বৈচিত্র্য। অর্থাৎ আমরা আজকে আলোচনা করব জিন ও জেনেটিক কোড, এই দুটো বিষয় নিয়ে। এই জন্যই বলেছি খুব ইম্পর্টেন্ট আমাদের আজকের এই বিষয়টি। তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যাশা করছি এটি দেখবে। শিক্ষার্থীরা, জীবদেহের একটি বিশেষ বস্তুর সিকোয়েন্সের পরিবর্তনের কারণে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। তিনটি অক্ষর পরপর মিলে বৈশিষ্ট্য বহন করে। আমরা এর আগেও আলোচনা করেছিলাম, আমরা দেখেছি যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়া, এবং সেখানেও আমরা একটা বিশেষ কোড নিয়ে আলোচনা করেছি। আমরা এখানে একই রকম মরিচ, কিন্তু এই মরিচের মধ্যে আবার শত শত বৈচিত্র্য দেখা যাচ্ছে। কেন? কারণটা কি? এদের বৈশিষ্ট্যের পার্থক্য কি কারণে এলো? এই বৈশিষ্ট্যের পার্থক্য তৈরি হয় মূলত এই ধরনের জেনেটিক কোড দিয়ে, যাকে আমরা বলেছি ট্রিপলেট কোড, ACT অথবা TGA। এই ধরনের কোডগুলোকে আমরা বলছি হলো ট্রিপলেট কোড। তিনটি মিলে একটি কোড তৈরি হয়। তো এই কোডগুলো পরিবর্তন হওয়ার কারণে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ACT এবং ACG, এই পরিবর্তনটুকুর কারণেই, অর্থাৎ জেনেটিক কোডের সিকোয়েন্সের সামান্যতম পরিবর্তনের কারণেই কিসের পরিবর্তন হয়? বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বিবর্তনের ছবি। তার মানে এই নয় যে বানর থেকে কিন্তু মানুষ হয়েছে, বিষয়টা মোটেও তা নয়। তোমরা অনেকেই হয়তো এই বিষয়টাকে ভুলভাবে ব্যাখ্যা শুনেছো। বিষয়টি আসলে তা নয়। আমরা বলেছি বিবর্তনের কথা, আমরা বলেছি যে বিবর্তনে বানরের উন্নত সংস্করণ হয়েছে, শিম্পাঞ্জির ক্ষেত্রে তাদের উন্নত সংস্করণ হয়েছে, এবং মানুষ, গুহাবাসী মানব থেকে আজকের মানুষ পর্যন্ত তাদের অনেক পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি যে গুহাবাসী মানুষ, তাদের ক্ষেত্রে কি, তাদের মেধায়, তাদের বুদ্ধিতে, এবং তারা কি করেছিল, যে পরিবেশে বসবাস করত, যেরকম অবস্থায় বসবাস করত, সেই অনুযায়ী তাদের বিভিন্ন অ্যাডাপ্টেশন হয়েছিল। কিন্তু ধীরে ধীরে মানুষ কি হয়, আজকের আধুনিক মানুষ পর্যন্ত আসতে গিয়ে মানুষের ক্ষেত্রেও নানা রকম পরিবর্তন সাধিত হয়েছে। এই যে বিবর্তন, এই যে গুহা থেকে মানুষের উঠে আসা আধুনিক মানুষ পর্যন্ত, এই বিবর্তনের পেছনে কার ভূমিকা রয়েছে এখানে? আমরা জানি সেটি হচ্ছে জিনের ভূমিকা। তাহলে আমরা এই জিনকে এই জন্যই বলেছি যে 20টি অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত প্রোটিনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। যে 20 ধরনের বা 20টি অ্যামিনো অ্যাসিড যুক্ত যে কি আছে, প্রোটিন রয়েছে, সেই 20টি অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত বিভিন্ন ভেরিয়েশনের প্রোটিন, যার নাম বলেছে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। আর আমরা জানি 4 ধরনের কি আছে, 4 ধরনের নাইট্রোজেন বেস রয়েছে। আর এই 4টি
নাইট্রোজেন বেস গঠিত ডিএনএ অণুকে বলা হয় কোড ফর দিস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। লাইফের আবার কোড বলছি আমরা নাইট্রোজেন বেসকে। তো এই হচ্ছে আমাদের জিন এবং জেনেটিক বিষয় নিয়েই আমাদের আলোচনা। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, জিন ক্রোমোজোমের উপর সারিবদ্ধভাবে থাকে। প্রশ্ন হলো জিন কোথায় থাকে? জিন ক্রোমোজোমের মধ্যে সারিবদ্ধভাবে একটার পর একটা এভাবে ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে থাকে, বিরামহীনভাবে থাকে জিন, এবং কোষ বিভাজনের সময় জোটবদ্ধভাবে গ্যামিটে গমন করে। জিনগুলো যখন কোষ বিভাজন হয় তখন সেগুলো গ্যামিটের মধ্যে জোড়ায় জোড়ায় কি করে গমন করে, জোড়ায় জোড়ায় গ্যামিটের ভিতরে তারা কি করে গমন করে। কারণ একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যকে প্রকাশ করতে গেলে এক জোড়া জিনের প্রয়োজন হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি ক্রোমোজোম। ক্রোমোজোমের নির্দিষ্ট জায়গার মধ্যে কি রয়েছে? জিন রয়েছে। এবং আমরা জানি এই জিন বা জেনেটিক কোডগুলো কি তৈরি করে? বিভিন্ন বৈশিষ্ট্যের প্রোটিন তৈরি করে। তো ডিএনএ তে অবস্থিত জিনগুলো একটি নির্দিষ্ট প্রোটিন তৈরি করে, প্রোটিনগুলোই নির্ধারণ করে এক একটি বৈশিষ্ট্য। এগুলো আমরা আগেও আলোচনা করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রেগর জোহান মেন্ডেল, যাকে আমরা জিন তত্ত্বের জনক বলে থাকি। আমরা দেখতে পাচ্ছি মিস্টার মর্গানকে, এবং উনি হচ্ছেন জোহানসেন। এই তিনজন ব্যক্তি বিভিন্ন সময়ে জিন নিয়ে নানা গবেষণা করেছেন। তবে সবচেয়ে বেশি গবেষণা এবং সবচেয়ে বেশি সফল ফলাফল আমরা বলে থাকি গ্রেগর জোহান মেন্ডেলকে। তাহলে মেন্ডেল 1865 সালে কি করেন? জিনকে বৈশিষ্ট্যের বাহক কণা হিসেবে উনি প্রথম আখ্যায়িত করেন। কিন্তু মর্গান বলেন যে একে ফ্যাক্টর, জিন হচ্ছে ফ্যাক্টর, তার মানে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী কোন এক ধরনের ফ্যাক্টর রয়েছে, উনি এটাকে নাম দেন ফ্যাক্টর। আর 1903 সালে জোহানসেন উনি বলেন যে না, এর নাম হচ্ছে কি জিন, যার মধ্যে সুনির্দিষ্ট জেনেটিক কোড রয়েছে। শিক্ষার্থীরা, তাহলে ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স, যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত বহন করে থাকে বা সংকেত আবদ্ধ করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়, তাকে বলা হয় জিন। জিনকে যদি সংজ্ঞায়িত করতে হয় আমরা এভাবেই জিনকে সংজ্ঞায়িত করতে পারি। আমরা এ পর্যন্ত যে জিন কতটুকু জেনেটিক কোড নিয়ে বা নাইট্রোজেন বেস নিয়ে, নিউক্লিওটাইড নিয়ে লম্বা হতে পারে, এ পর্যন্ত আমরা যে গবেষণাগুলোর ফলাফল পেয়েছি তা থেকে জানা যায় যে এ পর্যন্ত জানা ক্ষুদ্রতম জিনে 75টি নিউক্লিওটাইড ও বৃহত্তম জিনে প্রায় 40,000টি নিউক্লিওটাইডের সংখ্যা হিসাব করা হয়েছে। এটা গবেষণা থেকে আমরা দেখতে পেয়েছি। সবচেয়ে ক্ষুদ্রতম যে জিনটি রয়েছে, এই জিনটি যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেই বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করার জন্য 75টি নিউক্লিওটাইডের একটা শৃঙ্খল বা একটা চেইন সেখানে কিন্তু কাজ করে। এবং আমরা জানি জিনগুলো কি থাকে? জোড়ায় জোড়ায় অবস্থান করে। জিনগুলো সাধারণ নিয়মে ডিএনএ অনুসূত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথক ও রৈখিকভাবে পরপর সাজানো থাকে এবং স্বতন্ত্রভাবে এগুলো সংকেত বহন করে। এগুলো জিনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি, এটা জিনের বৈশিষ্ট্য। জিন অনেক ধরনের হয়ে থাকে, যেমন কিছু জিনকে আমরা বলেছি স্ট্রাকচারাল জিন, কিছু জিনকে বলেছি আমরা অপারেটর, এবং কাউকে বলছি আমরা প্রোমোটর। এগুলো গুচ্ছবদ্ধ হয়ে একটা নাম ধারণ করে, যাকে আমরা বলছি অপেরন। এদের পাশাপাশি অবস্থান করে এবং যৌথভাবে তারা কি করে? কম্বাইন্ডলি কাজ করে, এবং এদের নাম বলেছি আমরা অপেরন। তার মানে স্ট্রাকচারাল জিন, অপারেটর জিন এবং প্রোমোটর জিন, এগুলো গুচ্ছবদ্ধভাবে যে কাজ করে, যে আত্মপ্রকাশ করে, তাকে আমরা বলেছি হলো অপেরন। অনেক সময় অপেরন কি, এই বিষয়টি জানতে চাওয়া হয়। শিক্ষার্থীরা, যে জিন প্রোটিন অণু সংশ্লেষণের সংকেত বহন করে তাকে স্ট্রাকচারাল জিন বলে। প্রোটিন অণু তৈরির জন্য সংকেত বহন করে যে জিনগুলো আমরা এমআরএনএ তে দেখেছিলাম, যেখানে নির্দিষ্ট কোডগুলো কি করে? প্রোটিন অণু তৈরির ক্ষেত্রে সংকেত বহন করে থাকে, সেখানে কি স্ট্রাকচারাল জিন রয়েছে, বা এদের নাম বলা হয়ে থাকে স্ট্রাকচারাল জিন, কারণ এগুলো দেহ গঠনের ক্ষেত্রে কাজ করে, এজন্য নাম দেওয়া আছে স্ট্রাকচারাল জিন। শিক্ষার্থীরা, জিনের কোডিং আর নন কোডিং অংশ মিলে তৈরি হয় মোজাইক জিন। চলো আমরা একটা চিত্র দেখি, তাহলে সহজেই মনে হবে। যে অংশটার মধ্যে সুনির্দিষ্ট কোড থাকে
সেটা আমরা বলছি হলো কোডিং রিজিয়ন, এর নাম বলছি আমরা এক্সন, এর নাম বলেছি এক্সন। আর যে অংশটার মধ্যে কোড নেই, নন কোডিং, তার নাম বলেছি আমরা ইন্ট্রন। এই পুরো ডিএনএ এর এই অংশটা, ডিএনএ যে সব জায়গার মধ্যেই যে সুনির্দিষ্ট কোড থাকবে বিষয়টা এমন নয়। আমরা বলেছি যেখানে জিন থাকবে, জেনেটিক কোড থাকবে, সেটা বলছি আমরা এক্সন, এবং এই নন কোডিং রিজিয়নটার নাম বলেছি আমরা ইন্ট্রন। তাহলে এক্সন এবং ইন্ট্রন এরকম অবস্থান নিয়ে নাম দিয়ে বলেছি আমরা মোজাইক জিন। তাহলে ডিএনএ যে অংশটুকুতে জিনের সংকেত প্রদান করে তাকে এক্সন, এবং সংকেতবিহীন অংশকে নাম দিয়েছি আমরা ইন্ট্রন। কোনো কোনো জিনে মিউটেশন ঘটতে পারে এবং বংশ পরম্পরায় প্রকরণ সৃষ্টি করে। জিনে কখনো কখনো বিভিন্ন কারণে জিনের মধ্যে মিউটেশন ঘটতে পারে, অর্থাৎ জিন সিকোয়েন্সের মধ্যে পরিবর্তন হতে পারে। জিন সিকোয়েন্সের নিউক্লিওটাইডগুলোর অবস্থার পরিবর্তন হতে পারে, ফলে বৈশিষ্ট্যের পরিবর্তন দেখা দেয়। এটাকে মিউটেশন পজিটিভ হতে পারে, মিউটেশন নেগেটিভ হতে পারে, মিউটেশন ধ্বংসাত্মক হতে পারে, মিউটেশন হলো নতুন কিছু সৃষ্টি হতে পারে। এবং এর ফলে কি দেখা যায় যে প্রকরণ, আমরা মিউটেশনের ফলে পরবর্তীতে প্রকরণ দেখতে পাই। আবার কখনো একাধিক জিন মিলে একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। একটা জিন নির্দিষ্ট বৈশিষ্ট্যকে তো নিয়ন্ত্রণ করেই, কখনো আবার একই বৈশিষ্ট্য কিন্তু একাধিক জিনের প্রভাবে সেই বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রিত হয়ে থাকে। জিন কত ধরনের, যদি এই প্রশ্নের উত্তরে আমরা যাই, যে জিনকে আমরা বলছি হলো কমপ্লিমেন্টারি জিন, ডুপ্লিকেট, পলিমেরিক, মডিফাই, লিথাল, মুভেবল। মনে রাখা জরুরি এর মধ্যে লিথাল জিন, এই লিথাল জিনকে বলা হয়ে থাকে মারণ জিন, যার প্রভাবে, এই লিথাল জিনের প্রভাবে কি হয়ে থাকে, কোনো কিছু, কোনো জীব মরেও যেতে পারে, কোনো প্রাণী মরেও যেতে পারে। সেই জিনের যখন প্রকাশ ঘটে, সেই জিনের যখন যুদ্ধবদ্ধভাবে প্রকাশ ঘটে, তখন সেই জীবটি বা সেই প্রাণীটি মরে যেতে পারে। এজন্য তাকে আমরা বলেছিল লিথাল জিন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বর্তমান সময়ে জিন সংযোজনে বিভিন্ন রকম কিছু তৈরি করতে পারছি, উৎপাদন করতে পারছি, বিশেষ করে এগ্রিকালচারে, এরপর হচ্ছে যে পশুপালন বা এই ফার্মিং এর ক্ষেত্রে, এবং ঔষধ শিল্পে এই জিনকে কাজে লাগিয়ে আমরা অনেক রকম কাজ করছি। জিন কি করে বংশ পরম্পরায় বাবা মা বা পিতামাতার বৈশিষ্ট্যগুলোকে কি করে বহন করে নিয়ে যায়। জিনের আধুনিক ধারণায় জিনের সিকোয়েন্সিং জানা সম্ভব হচ্ছে, যা বিজ্ঞানকে পৌঁছে দিয়েছে অনেক ঊর্ধ্বে। বর্তমান সময়ে আমরা অনেক কিছুর জিন সিকোয়েন্স জানতে পারছি। আমরা ফুল জীবের ক্ষেত্রে জিনোম, তার জিনের ইতিহাস, এগুলো উদ্ঘাটন করতে পারছি। আমরা বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে বিভিন্ন বিজ্ঞানীরা তারা অনেক কিছুরই, কোন একটা উদ্ভিদের হতে পারে, প্রাণীর হতে পারে, অণুজীবের হতে পারে, তারা জিনোম আবিষ্কার করে ফেলে। জিনোম হচ্ছে কমপ্লিট জিনের যে ডিজাইন, জিনের নকশা একটা জীবের ভেতরে, তাকে আমরা জিনোম বলে থাকি। তাহলে এই আধুনিক সময়ে এসে এগুলো যতই উন্মোচিত হচ্ছে, ততই আমরা এগুলোকে কাজে লাগাতে পারছি। ব্যাডেল এবং ট্যাটাম পরীক্ষা দ্বারা প্রমাণ করেন এক জিন এক এনজাইম তত্ত্ব। আগে ধারণা করা হতো যে একটা জিন এবং একটা এনজাইমকে নির্দিষ্টকরণ করে, কিন্তু না, পরে সেটি এক জিন এক পলিপেপটাইড তত্ত্বে কি হয়, পরিবর্তিত করা হয়। এক জিন এক পলিপেপটাইড, মানে একটা জিন, সুনির্দিষ্ট জিন যেটা বৈশিষ্ট্য বহন করে, সেটাকে একটা পলিপেপটাইড হিসেবে ট্রিট করা হয় বা এটাকে নির্ধারণ করা হয়। ডিএনএর ভাষাকে প্রোটিনের ভাষায় রূপান্তরের সংকেতকে আমরা বলেছি জেনেটিক কোড। আমরা এটা নিয়ে আগেও কথা বলেছি। যেমন আমরা এখানে বলছি এটা কোডন দেখতে পাচ্ছি ইউইউসি, এবং এইরকম তিনটি নাইট্রোজেন বেস নিয়ে একটা কোড তৈরি হয়, এটা আমরা জানি। তাহলে ডিএনএ অণুতে ক্ষারকের নির্দিষ্ট টিপলেট অনুক্রমকে আমরা জেনেটিক কোড বলে থাকি। সূচনাকারী কোডন, সমাপ্তি কোডনকে আমরা সিগন্যাল কোড বলে থাকি। যেখানে স্টার্ট কোড, নিশ্চয়ই তোমাদের মনে আছে, AUG কে আমরা বলেছি হলো স্টার্ট কোড, এবং UAA, UAG, UGA এই টাইপের কোডগুলোকে আমরা বলেছি হলো স্টপ কোড। তাহলে এগুলোকে আমরা বলেছি সিগন্যাল কোড। কোথায় প্রোটিন সংশ্লেষণ স্টার্ট হবে এবং কোথায় গিয়ে শেষ হবে, এই পুরো জার্নিটুকুকে আমরা বলছি হলো তাদের সিগন্যাল কোড হিসেবে আখ্যায়িত করি। প্রিয় শিক্ষার্থীরা, জেনেটিক কোডের যে অক্ষরগুলো আছে, এই চারটি অক্ষর দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অ্যামিনো অ্যাসিড গুলো তৈরি হয়েছে, বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিড। এখানে যদি আমরা লক্ষ্য করি যে ইউসিএ, এটা দ্বারা আমরা বুঝিয়েছি
আইসোলিউসিন এই অ্যামিনো অ্যাসিডটা তৈরি হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিথিওনিন, আমরা এটা জানি, এইউজি এটা দিয়ে কি তৈরি হয়, এটার এগেনস্টে তৈরি হচ্ছে মিথিওনিন। এভাবে হিস্টোডিন আমরা বলছি এইউসি, এটা দিয়ে হিস্টোডিন, এএজি এটা দিয়ে হচ্ছে গ্লুটামিন। এভাবে অ্যামিনো অ্যাসিড গুলো এক একটা কোডের এগেনস্টে এক এক ধরনের কি থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে, এবং ট্রিপলেট কোড দিয়ে এই অ্যামিনো অ্যাসিড গুলোকে প্রকাশ করা হয়ে থাকে। যেমন সিইউসি প্রোলিন, আবার সিএজি এটা দিয়েও কি তৈরি হয়, প্রোলিন। কখনো কখনো একই রকম অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে একাধিক জেনেটিক কোড সেখানে কাজ করে। জেনেটিক কোড ট্রিপলেট আমরা এটা জানি, একটু আগেও সেটা আমরা দেখলাম, এবং এটি নন ওভারল্যাপিং, অর্থাৎ একটা আর একটাকে কখনো ওভারল্যাপ করে না। তিনটা কোড, তারপরে তিনটা কোড, তারপরে তিনটা কোড, ট্রিপলেট নিয়ে অর্থাৎ তিনটা করে নাইট্রোজেন বেস নিয়ে একটা করে নির্দিষ্ট কোড তৈরি হয় এখানে। এই জন্য আমরা বলছি এটা ওভারল্যাপিং হয় না। জেনেটিক কোড বিরামহীন। জেনেটিক কোডের কি আছে, মেরুতা রয়েছে এখানে, দুই পাশে মেরু রয়েছে। যেহেতু এখানে শুরু আছে এবং শেষ আছে একটা জেনেটিক কোডের, এই জন্য আমরা বলেছি জেনেটিক কোডের কি আছে, মেরুতা রয়েছে। এটি সার্বজনীন, এতে সূচনা কোডন বিদ্যমান এবং এতে সমাপ্তি কোডন বিদ্যমান। এই জন্য বলেছি একটা স্টার্ট কোড থাকে এবং একটি এন্ডিং কোড থাকে বা একটা স্টপ কোডন থাকে। এটি দ্ব্যর্থহীন এবং এটি সমার্থযুক্ত। এই যে একটু আগে আমরা যে চার্টটা দেখলাম, সার্কেলের যে চার্টটা দেখলাম, চারটি নাইট্রোজেন বেস নিয়ে, এখানেও তাই ইউসিএজি এদেরকে যদি এভাবে সাজানো হয় এবং এখানে যদি চারটা ঘর করা হয়, ইউসিএজি এবং ইউসিএজি, তাহলে আমরা এই বিন্যাসটা থেকে, এখানে যত ধরনের বিন্যাস করা সম্ভব সেই বিন্যাস থেকেই আমরা সব ধরনের এখানে অ্যামিনো অ্যাসিড পেয়ে যাই। আবার এখানে লিউসিনের ক্ষেত্রে দেখো, এখানে ইউ পর্যন্ত নিয়েছি আমরা, এবং আরেকটা আছে ইউজি, তাহলে এটা হলো লিউসিন। এই দুটো মিলে লিউসিনকে নির্দেশ করে। তো শিক্ষার্থীরা এভাবেই সর্বোচ্চ পরিমাণের বিন্যাসটার মাধ্যমে, অর্থাৎ এখানে আমরা ফার্স্ট নিউক্লিওটাইড সিরিজ, সেকেন্ড নিউক্লিওটাইডের সিরিজ এবং থার্ড নিউক্লিওটাইডের সিরিজটা হলো 4 বার পরপর দিয়ে এই বিন্যাসটা করলে আমরা সব ধরনের অ্যামিনো অ্যাসিডের কোডগুলো এখান থেকে পাবো। জেনেটিক কোড কি কাজ করে? জেনেটিক কোডের কাজ কি? আসলে জেনেটিক কোডকেই তো আমরা বলেছি দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, তাই না? এই কারণেই এই যে জেনেটিক কোড, এটা দ্বারাই আসলে জীবনের সবকিছু নির্ভর করে। জীবনের সব ক্যারেক্টারিস্টিক্স, সব চারিত্রিক বৈশিষ্ট্য সবকিছুই এই জেনেটিক কোডের উপরই নির্ভর করে। প্রোটিন সংশ্লেষণ অ্যামাইনো অ্যাসিডের অনুক্রম জেনেটিক কোডের উপর নির্ভরশীল। মিউটেশন তথা জীবের ফেনোটাইপ পরিবর্তনে জেনেটিক কোডের নাইট্রোজেন বেসের পরিবর্তন উল্লেখযোগ্য ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, জিন এবং জেনেটিক কোড নিয়ে। প্রত্যাশা করছি সকলের কাছে বিষয়গুলো অনেক বোধগম্য হয়েছে, অনেক পরিষ্কার হয়েছে। শিক্ষার্থীরা, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।